আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবরাখবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে। এই অনুষ্ঠান আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবর বিশ্লেষণ। পুরো সময় আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। দর্শক, পবিত্র ঈদুল আজহার যে লম্বা ছুটি চলছে, সেই ছুটির মাঝখানেই গত প্রায় 3 দিন ধরেই যে রাজধানীর লালবাগের যে পোস্তা, সেখানে চামড়া যেমন মজুদ হচ্ছে, কাঁচা চামড়া, পাশাপাশি সাভারের ট্যানারিতেও রয়েছে। এই বিষয়গুলো নিয়েই আজকে মূলত আমরা বিজনেস আওয়ারে আলোচনা করব। আমরা চলে যাব আমাদের মূলত প্রথমে প্রতিবেদনগুলোর দিকে। লবণজাত করে রাজধানীর লালবাগের পোস্তায় প্রত্যেক আড়তে রাখা হয়েছে হাজার হাজার কোরবানির পশুর চামড়া। কোরবানির 3 দিনের কর্মব্যস্ততা শেষে আগামী সপ্তাহ থেকে চামড়া বিক্রির অপেক্ষায় ব্যবসায়ীরা জানান ৩৫ বছর পর কাঁচা চামড়া রপ্তানির সুযোগ পাওয়ায় আশাবাদী মৌসুমি ব্যবসায়ীরাও। সেই সাথে ইউরোপের বাজার খুলে দিতে সরকারের হস্তক্ষেপ চান খাত সংশ্লিষ্টরা। সোমবারই ঢাকার অভ্যন্তরীণ পশুর সব চামড়া আসা শেষ হয়েছে আড়তে। লবণ মাখিয়ে সংরক্ষণে সব চামড়া পোস্তার আড়তগুলোতে চামড়া বিক্রির জন্য তাই অপেক্ষা আড়তদারদের। ট্যানারিতে আশানুরূপ চামড়া না আসার অভিযোগ বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের। তবে সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি করতে পারলে লাভের মুখ দেখার আশা ব্যবসায়ীদের। আমাদের টার্গেট যেটা ছিল এটা ফুলফিল হয়নি, 1 নম্বর। 2 নম্বর হলো আপনার ওই ট্যানারির যে এক্সপোর্ট করার প্রক্রিয়া, তাদের যদি ওভারফ্লো হইতো তাহলে ভালো হইতো। এই চামড়ার উপরে তো ফোকাস আনা দরকার, বিকজ এটা অনেক বড় সম্ভাবনাময় খাত। গার্মেন্টসের পরে এই শিল্প, তো এই শিল্পকে মেনটেন্যান্স করার জন্য অবশ্যই নীতি নির্ধারকের সহযোগিতা প্রয়োজন। আগামী সপ্তাহ থেকেই লবণ দেয়া চামড়া বিক্রির আশা করছেন ব্যবসায়ীরা। এছাড়া 35 বছর পর বুলু ও কাঁচা চামড়া সরাসরি রপ্তানির অনুমতি দেওয়ায় খুশি তারা। হোয়াইট ব্লুটা 1 বছর চালু রাখুক, বেশি না 1 বছর হোয়াইট ব্লুটা চালু রাখুক। অলরেডি চায়না মার্কেটটা তারা অটোমেটিক শিক্ষা হয়ে যাবে। আমার বলা থেকে আমি এইটুকু বলছি, আমার মন থেকে হোয়াইট ব্লুটা সরকারকে বলছি, সরকার 1 বছর হোয়াইট ব্লুটা চালু রাখুক। আমাদের কাঁচা এবং ব্লু চামড়া এটা এক্সপোর্ট করার ক্ষমতা দিয়েছে আমাদের। ইনশাল্লাহ এটা আমরা লাভবান অবশ্যই হব ইনশাল্লাহ। সরকার যেভাবে নির্ধারণ দিয়েছে, হয়তো আমাদের চায়না আছে, তারপর আরো অনেক দেশ আছে, ইন্ডিয়া, পার্শ্ববর্তী ইন্ডিয়াও কাঁচা চামড়া নিতে পারে আমাদের কাছ থেকে। কাঁচা চামড়া রপ্তানিতে সাভারের ট্যানারি মালিকরা ইতোমধ্যে 10,000 কোটি টাকা বিনিয়োগ করেছেন বলে জানান ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। আমরা সবার ট্যানারি স্টেটে কিন্তু আমরা অলরেডি 10,000 কোটি টাকার মতো বিনিয়োগ করে ফেলেছি, এবং সেই বিনিয়োগটা যদি আমরা ওয়েটগুলো রপ্তানি করতে যাই তাহলে কিন্তু আমাদের বিনিয়োগটি মুক্তপ্রিয় পড়বে এবং আমাদের ট্যানারি মালিকরা বিশাল ধরনের লসের সম্মুখীন হয়েছে। এছাড়া দেশীয় শিল্প ও ব্যবসায়ীদের বাঁচাতে ইউরোপের বাজার খুলতে সরকারের হস্তক্ষেপ চান ব্যবসায়ীরা। সাথে পরিবেশ ছাড়পত্র মিললে বিপুল চামড়া রপ্তানি করে পোশাক খাতের পর চামড়া খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা আয় সম্ভব বলে মত সংশ্লিষ্টদের। শানুর রহমান, নিউজ 24, ঢাকা। দর্শক, প্রত্যাশার যে খবরটি দেখলাম, এর পাশাপাশি বাস্তবতারও কিঞ্চিত সমীকরণ আমরা দেখব বন্দরনগরী চট্টগ্রামের একটি প্রতিবেদনের মাধ্যমে। চট্টগ্রামে কোরবানির পশুর চামড়ার দামে বড় ধরনের ধস নামলেও চামড়া সংরক্ষণে লক্ষ্যমাত্রা পূরণ করেছে চামড়া আড়তদাররা। 4 থেকে 4.5 লাখ চামড়া সংরক্ষণ করেছে তারা। এমনকি মানবিক ও সেবামূলক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশও 25,000-এর মতো চামড়া সংগ্রহ করেছে। রতন দাসের ছবিতে, চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। জাতীয় সম্পদ চামড়া এভাবে ফেলে দেয়া হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড়ে। ফলে কোরবানি পশুর চামড়ার দামে বড় বিপর্যয় নেমেছে বন্দরনগরী চট্টগ্রামে। 10 টাকা 100 টাকা চামড়াতে তাইনি চাইবো মূলইব আর সার ফেলে দিম, চাই না ফেলে নদিম। তো এখন তো আইনি বিক্রি করি পেলাই, এখন তো কেউ নিতেছে না। মৌসুমি ব্যবসায়ী খাল একখানে বেশি না পারে, একখানে খালে বেশি না পারে। বাড়ি ঘরে দেখতে গাড়ির তলে পড়ি মরি তো। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তারা বলছেন 10 টনের মতো পচা চামড়া অপসারণ করেছেন তারা। এখানে হাইজেনিক হয়ে যাচ্ছে, যে দুর্গন্ধের মধ্যে আমি দাঁড়া রয়েছে। এখানে একটা সুস্থ মানুষ এখানে দাঁড়ায় থাকা সম্ভব না। তারপরে এগুলো যখন এখন ওয়াশলেস, আমরা কি করবো, দাঁড়ায় এসে এগুলো এখন পরিষ্কার করে দিতে হচ্ছে আমরা।
চামড়া সংরক্ষণে সরকার পক্ষ থেকে বিনামূল্যে লবণ দেয়া হয়েছে, তারপরও বেশিরভাগ মাদ্রাসা কর্তৃপক্ষ লবণ না দিয়ে চামড়া বিক্রি করে দেওয়ার অভিযোগ তুলেছেন আড়তদাররা। সরকারও একটা সুন্দর উদ্যোগ নিয়েছিল, বিভিন্ন মাদ্রাসায় লবণের বস্তা দিয়েছিল লবণ প্রক্রিয়াজাত করার জন্য, কিন্তু মাদ্রাসার শিক্ষকরা কি করলো, সরকারি লবণও বাইরে বিক্রি করে ফেললো এবং ওই চামড়াগুলো আবার আমাদের এখানে পাঠিয়ে দিছে। তবে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে বলে দাবি করেছেন চামড়া আড়তদাররা। চট্টগ্রামে আমাদের মনে 3.5 লাখ মতো 4 লাখ মতো টার্গেট, আমাদের সব টার্গেট মতো হয়ে গেছে। এখন যে অল্প কিছু মাল নষ্ট হয়ে গেছে ওগুলো ওই সকালবেলা আনছে মাদ্রাসা, বিভিন্ন মাদ্রাসা থেকে আনছে সকালবেলা 9টা বাজে, ওই কোরবানের পর দিন। চামড়া সংগ্রহের পর সংরক্ষণও শেষ, কয়েকদিন পর ট্যানারির কাছে বিক্রি শুরু হবে লবণযুক্ত চামড়া। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। দর্শক, এবার আমাদের সংবাদ বিশ্লেষণের পালা। আমাদের আজকের বিষয়, খুলল রপ্তানির দুয়ার, কাঁচা চামড়ায় সম্ভাবনা কতখানি। অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ। আমরা তাকে স্বাগত জানাতে চাই বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। জনাব শাহিন আহমেদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি বিজনেস আওয়ারে। আমরা দুটো প্রতিবেদন দেখলাম জনাব শাহিন আহমেদ। একটি প্রতিবেদনে দেখলাম যে ব্যবসায়ীরা তাদের প্রত্যাশা জানাচ্ছেন যে এবার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা রপ্তানির দুয়ার যেটি প্রায় 3.5 দশকের মতো বন্ধ ছিল সেটি কিন্তু উন্মুক্ত হয়ে গিয়েছে। পাশাপাশি কিছু ব্যতিক্রম ধর্মী খবরও রয়েছে। আমরা গত ঈদের যে ছুটির যে 3-4 দিন আমরা দেখলাম, সবশেষ বিভিন্ন জায়গায় চামড়া ফেলে দেওয়ারও ঘটনা আমরা দেখতে পেয়েছি। আমরা শুরু করছি আলোচনা এভাবে, জনাব শাহিন আহমেদ। আমরা এবার দেখেছি যে এবারের পবিত্র ঈদুল আজহা শুরুর আগে সরকারের তরফ থেকে কিন্তু চেষ্টা করা হয়েছিল বেশ ভালোভাবেই সচেতনতা তৈরি করার জন্য, বিশেষ করে যে লবণের যে সরবরাহ এটি কিন্তু বিভিন্ন জায়গায় দেওয়ার চেষ্টা করা হয়েছিল। সার্বিকভাবে আসলে আপনার কি মনে হয় যে এই চেষ্টা আসলে কতখানি সফল হয়েছে কাঁচা চামড়া মজুদের ক্ষেত্রে? জনাব শাহিন আহমেদ, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আপনার যে ডিভাইসটি রয়েছে সেখানে অডিওটি মিউট। ধন্যবাদ। আপনারা জানেন যে এই বছর একটা ব্যতিক্রম ধর্মী আপনার আয়োজন করা হয়েছে। কারণ হলো কি যে বাণিজ্য মন্ত্রণালয় কিন্তু আপনার এই বছর প্রথম 30,000 মেট্রিক টন লবণ আপনার বিনামূল্যে আপনার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানাতে দিয়েছে। এটা ইউএনওদের মাধ্যমে আপনার এইসব মাদ্রাসা, এতিমখানাতে পৌঁছানো হয়েছে এবং তারা কিন্তু মাঠ পর্যায়ে মনিটরিং করেছে যে এই লবণগুলো আসলে প্রপারলি ইউজ করা হচ্ছে কিনা। তা আমাদের কাছে যে প্রাপ্ত তথ্য সেই অনুযায়ী আমরা দেখেছি যে চট্টগ্রাম সহ অন্যান্য ডিস্ট্রিক্টে যেসব ডিস্ট্রিক্টে লবণ দেওয়া হয়েছে সেই সব ডিস্ট্রিক্টে আপনার মাদ্রাসা, এতিমখানাতে আপনার সঠিকভাবে লবণটা দেওয়া হয়েছে। আমি মনে করি যে আমাদের একটা কমন স্পিরিট ছিল সরকার এবং আমাদের অ্যাসোসিয়েশনের, যে আগে চামড়াটাকে বাঁচাতে হবে। যে ওয়েদার, সেই ওয়েদারের উপরে নির্ভর করে দেখা গেছে প্রত্যেক বছর কিন্তু আপনার প্রচুর চামড়া, বিশেষত খাসি এবং বকরির চামড়া আপনার নষ্ট হয়। কিন্তু এবছর একটু ব্যতিক্রম ঘটনা ঘটেছে যে এই চামড়াটা রক্ষা করা গিয়েছে। তবে বিচ্ছিন্ন দুই একটি ঘটনা দেখা গেছে যে মধ্যরাতে চিটাগাং আপনার বাইরে থেকে চামড়া এনে আপনার এটা লবণ ছাড়া বিক্রি করার চেষ্টা করেছে, কিন্তু এই চামড়াটা নষ্ট হয়ে গেছে। তো আমি মনে করি এটি হলো বিচ্ছিন্ন ঘটনা। তারপরেও প্রপার ম্যানেজমেন্টটা এবছর খুব সুন্দর হয়েছে এবং আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ দিই এবং শিল্প মন্ত্রণালয়কে ধন্যবাদ দিই যে তারা প্রপার মনিটরিং করেছে। এবং আপনারা জানেন যে বাণিজ্য উপদেষ্টা কিন্তু সারা বাংলাদেশে উনি ঘুরছেন এবং বিভিন্ন মুকামগুলোতে, আড়তগুলোতে যাচ্ছেন। গতকালকে উনি যশোরে গিয়েছেন আপনার রাজারহাটে, সেখানে কিভাবে মজুত করা হয়েছে এবং ঠিক মতো মজুত হয়েছে কিনা সেগুলো দেখেছে। এবং রংপুরে উনি গিয়েছেন, সেগুলো উনি পরিদর্শন করছেন। তো পাশাপাশি আমরাও কিন্তু অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা সর্বক্ষণ আপনার মনিটর করছি। তো এইখানে আমরা মনে করি যে কাঁচা চামড়া বা ওয়েটবুলো চামড়ার রপ্তানির আদেশ দেওয়া মানে যে দাম বেড়ে যাওয়া, এটা ঠিক নয়। কারণ কাঁচা চামড়া আমার জানা মতে এই দেশ থেকে আপনার নেওয়ার কঠিন একটা ব্যাপার, বিশেষত আমাদের যে লজিস্টিক আছে, যেটা
ফ্রোজেন কন্টেনার, এইগুলো আসলে ফ্রোজেন কন্টেনারে শিপমেন্ট করতে হয় এবং এইখানে আপনার বিদেশি ক্রেতারা এই 3 মাসের ভিতরে এই চামড়া নিবে কিনা সেটাও সন্দেহ। তবে ওয়েট ব্লু চামড়া রপ্তানির আদেশটা আমি মনে করি যে এটা শিল্পের জন্য আত্মঘাতী, কারণ এইখানে হাজার হাজার শ্রমিক বেকার হবে এবং আপনার কর্মসংস্থান হারাবে। আমার যে 10,000 কোটি টাকা আমরা সাভারে বিনিয়োগ করেছি সেটাও কিন্তু ঝুঁকির মধ্যে পড়বে। তো আমি মনে করি যে সরকারের হয়তো এটা একটা স্ট্র্যাটেজি যে কাঁচা চামড়ার দাম যাতে না কমে সেটার জন্য আপনার 3 মাসের রপ্তানির যে আদেশটা স্থগিত ছিল সেটাকে পরিহার করেছে। তো আমি মনে করি যে আসলে আগে আমাদের চামড়াটা বাঁচাতে হবে, তাহলে কিন্তু সঠিক মূল্যটা এটা পাওয়া যাবে। যে বিষয়টি বললেন, বিষয়টি যে রপ্তানির যে দুয়ার খুলেছে এটি খুব বেশি ইতিবাচক আপনার মনে হচ্ছে না এখন পর্যন্ত। কি কারণে মূলত আসলে এই যে শ্রমিকরা চাকরি হারানোর কথা আপনি বলছেন, ক্ষতির কথা বলছেন, কারণটা আসলে একটু আমরা বিস্তারিত জানতে চাচ্ছি। ভ্যালুয়েশনের জন্য 35 বছর পূর্বে 1990 সালে ওয়েট ব্লু চামড়া নিষিদ্ধ করা হয়েছিল, যার প্রভাবে কিন্তু এই বাংলাদেশে প্রায় 150-এরও অধিক এক্সপোর্ট ওরিয়েন্টেড ফুটওয়্যার লেদার গুডস ফ্যাক্টরি হয়েছে এই চামড়ার উপর নির্ভর করে। এবং আপনার এইখানে ক্রাস্ট ফিনিশ লেদার ভ্যালু এডিশন 85%, লেদার গুডসে প্রায় 150%-এর উপরে আপনার ভ্যালু এডিশন করে। তো এইখানে আপনার যদি এই যে আমি ওয়েট ব্লু চামড়া রপ্তানি করে দিই, ভালো চামড়াটাই কিন্তু বিদেশিরা নিয়ে যাবে, খারাপ চামড়াটাই দেশে থাকবে। সুতরাং এটা কিন্তু লাস্টে আপনার ট্যানারি মালিকদের গলার কাটাই হবে। আর ওয়েট ব্লু চামড়া কিন্তু আসলে কাঁচা চামড়ার যারা ব্যবসা করে তারা করতে পারবে না, এটা কিন্তু বেসিক্যালি ট্যানারি মালিকদের করতে হবে, কারণ এটা একটা প্রসেসের ব্যাপার এবং এইখানে ভ্যালু এডিশন কম বরঞ্চ পলিউশন বেশি। সুতরাং আমরা এটার জন্য সরকারকে অনুরোধ করছি এইটা যাতে প্রত্যাহার করা হয়, এই স্থগিতাদেশ যাতে অব্যাহত থাকে, যাতে এটা কোনোভাবে না দেওয়া হয়। আমরা চাই যে এই দেশে কর্মসংস্থান বৃদ্ধি হোক, কারণ এইখানে যদি আপনার ওয়েট ব্লু একটা সেগমেন্ট, তারপর আমার ক্রাস্ট একটা সেগমেন্ট এবং ফিনিশ লেদার একটা সেগমেন্ট, এইখানে কিন্তু হাজার হাজার শ্রমিক কর্ম করে খাচ্ছে, আমার মেশিনারিজ গুলো ব্যবহার হচ্ছে, আমার 10,000 কোটি টাকার বিনিয়োগে এটা ঝুঁকির মধ্যে পড়বে, যার কারণে ট্যানারি মালিকরা এটার বিরোধিতা করছেন। সুতরাং আমরা মনে করি যে এটা সরকার হয়তোবা বিবেচনা করবেন আগামী কিছুদিন পরে, এইখানে যাতে ওয়েট ব্লু আর কাঁচা চামড়া আমরা পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান সব দেশে কিন্তু নিষিদ্ধ অনেক আগে থেকে। তো সুতরাং আমরা চাই যে আমরা এগুনোর জন্য আমাদের এটাকে মানে $5 বিলিয়ন বা 50,000 কোটি টাকার শিল্পে আমরা রূপান্তর করতে পারি, যদি আমরা প্রপার ভাবে আমরা এটা ব্যবসা করতে পারি এবং কমপ্লায়েন্ট হতে পারি। আপনি বলছেন এবং আমাদের কাছে যে তথ্য রয়েছে সবকিছু মিলে 3.5 দশক কিন্তু একটি লম্বা সময়, জনাব শাহিন আহমেদ। এই 3.5 বছরে আসলে বিদেশে রপ্তানি করার মতো ভালো চামড়া সংগ্রহ মজুদ, এই প্রক্রিয়াগুলো আসলে বাংলাদেশ সেই সক্ষমতা কেন অর্জন করতে পারলো না? প্রশ্ন থেকে যায়, আমরা 2017 সালে কিন্তু হাজারীবাগ থেকে সাভারে চামড়া শিল্পনগরী শিফটিং করি। এইখানে আমাদের 10,000 কোটি টাকা আমরা আমাদের যে ওয়ার্কিং ক্যাপিটাল থেকে আমরা ভেঙে আমরা কিন্তু এই ইন্ডাস্ট্রি করেছি, 200 একরের উপরে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছি, নতুন নতুন মেশিনারি জেনেছি। কিন্তু সরকারের সাথে আমাদের যে এগ্রিমেন্ট ছিল যে সেন্ট্রাল ইফুলেন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট সহ সলিড বর্জ্যের ব্যবস্থাপনা, সেটা কিন্তু নিশ্চিত করা হয়নি। এটার কারণে একটি ট্যানারিও আপনার ওইখানে এখন পর্যন্ত আপনার LWG সনদ পায়নি। এটাই একটা প্রধান অন্তরায়। আমরা যদি লেদার ওয়ার্কিং গ্রুপের সার্টিফিকেট পেতাম তাহলে কিন্তু আমরা এখানে সঠিকভাবে রপ্তানি করতে পারতাম এবং সঠিক বাজার আমরা ধরতে পারতাম। আমরা কিন্তু আমাদের ইউরোপিয়ান বাজারে কিন্তু আমাদের পণ্য কিন্তু নিচ্ছে না এবং আমেরিকান বাজার আমাদের পণ্য নিচ্ছে না। সুতরাং আমরা চাই যে আমেরিকান এবং ইউরোপিয়ান বাজারে যাতে আমাদের পণ্যটা প্রবেশী থেকে সহজ হয় এবং সার্টিফিকেশনগুলো যাতে করতে পারি, সেটাই আমরা সরকারের কাছে চাই। এবং আমরা সরকারকে বলেছি, বিশেষত শিল্প মন্ত্রণালয় বিসিককে এবং মাননীয় শিল্প উপদেষ্টাকে, যে আমাদের এইটা নিশ্চিত করেন এবং একটা রোডম্যাপ দেন যাতে এটাকে ঠিক করে এই যে আমার যে বর্তমান ইফুলেন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে সেটা আমার যে পরিবেশ অধিদপ্তরের মানদণ্ড সেটাই মিট করতে পারছে না, সেটাকে রেটিফিকেশন, আপগ্রেডেশন এবং উইথ এক্সপানশন না করলে আমরা কোনো ট্যানারি আসলে সাভারে সার্টিফাইড হব না।
জি জন শাহিন আহমেদ, আমরা একটু প্রসঙ্গের সাথেই সম্পৃক্ত একটি বিষয় আলাপ করতে চাই আপনার সাথে। হাজারীবাগ থেকে যে কারণে আসলে ট্যানারি সরিয়ে নেওয়া হয়েছিল তার একটি বড় বিষয় কিন্তু ছিল দূষণের একটি বিষয়। বুড়িগঙ্গা নদী বড় ধরনের দূষণ আক্রান্ত হয়ে গিয়েছিল, তাও সেই একটি কারণে কিন্তু সাভারে সরিয়ে নেওয়া হয়ে গিয়েছিল। এবং আপনি যেটি বলছেন ইটিপির বিষয়টি বলছেন, এটি এখন পর্যন্ত করা হয়নি, যার ফলে কিন্তু পরিবেশ সংক্রান্ত যেই নানান প্রতিবেদন আছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে নতুন করে আরও একটি নদী কিন্তু দূষিত হচ্ছে। সবকিছু মিলে আসলে এই ইটিপির জটিলতাটা আসলে কোন জায়গায়, জনাব শাহিন আহমেদ? দ্বিমত করি, কারণ ইটিপি আপনার হাজারীবাগে ছিল না। হাজারীবাগে আমরা সরাসরি বর্জ্য বুড়িগঙ্গাতে ফেলতাম। আমরা সেখানে কিন্তু সেন্ট্রাল ইফুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট হয়েছে, ট্রিটমেন্ট হচ্ছে, কিন্তু যে মানদণ্ড হওয়ার কথা সেই মানদণ্ড অনুযায়ী হচ্ছে না। অর্থাৎ আপনার দূষণ কম হচ্ছে, কিন্তু দূষণের মাত্রাটা আরো কমানো দরকার। যেমন আমার বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্ল্যান্ট অর্থাৎ ট্রিটমেন্ট বিওডি যে স্ট্যান্ডার্ড আমার এখানে মানমাত্রা আপনার পরিবেশ অধিদপ্তর কর্তৃক ধরা হয়েছে 30, আমরা এখানে ডিসচার্জ করছে 100। এই মানদণ্ডটা আমার 30-এর নিয়ে আসা উচিত। এটার কারণে আমার এইটাকে রেটোফিকেশন এবং আপগ্রেডেশন করতে হবে, কারণ যে চাইনিজ ঠিকাদাররা এটা সিটিপিটা করেছিল তারা একটা ফল্টি ডিজাইনের উপরে করেছে, যার কারণে প্রপারলি বায়োলজিক্যাল ট্রিটমেন্টটা এখানে হচ্ছে না। এইটার কারণেই কিন্তু আমরা সার্টিফাইড হতে পারছি না। সুতরাং আমরা মনে করি যে এইটা একটা আমাদের প্রধান অবস্টাকেল। এবং সেকেন্ড অবস্টাকেল হলো যে কঠিন বর্জ্যের ব্যবস্থাপনা। কঠিন বর্জ্য যদি আমি নিশ্চিত না করতে পারি, অর্থাৎ আমার যে এটাকে ম্যানেজমেন্ট করা, আমার এটা রিসোর্সে রূপান্তর করা, এটা কিন্তু একটা রিসোর্স, আমি এটা রিসাইকেল দি ইউজ আমি করতে পারি, কিন্তু অথচ আমরা কিন্তু এটা ওপেন ডাম্পিং এ ফেলছি। এই সলিড ওয়েস্ট দিয়ে হাজারীবাগে যারা আপনার ছোট ছোট ক্লাস্টার ছিল তারা কিন্তু ডগ চুইং, আপনার গ্লু, জিলাটিন এইগুলো ব্যবহার করতো, অথচ আমরা কিন্তু সেটা ওপেন ডাম্পিং এ ফেলছি। এটা কিন্তু আসলে সায়েন্টিফিক ওয়েতে আমরা এটা ব্যবহার করতে পারি এবং এটা কিন্তু আপনার রিসোর্সে রূপান্তর করতে পারি। তো এইখানে একটা প্রজেক্ট নেওয়া হয়েছিল এসপিজিএস, সলিড ওয়েস্ট পাওয়ার জেনারেশন, কিন্তু এই প্রজেক্টটা আপনার সরকার করেনি, 165 কোটি টাকা ফেরত নিয়ে গেছে, যার কারণে দেখা গেছে যে সলিড ওয়েস্ট এখন আমার গলার কাটা হয়ে গেছে। তো আমরা মনে করি যে সরকারের এইগুলো আসলে পদক্ষেপ নেওয়া উচিত, যে এসপিজিএস সহ আপনার সলিড ওয়েস্ট পাওয়ার জেনারেশন সহ এইগুলোর ব্যাপারে আপনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আমি মনে করি যে এখানে সরকার যদি 300 থেকে 400 কোটি টাকা বিনিয়োগ করে নতুন করে, এই সেক্টর থেকে আপনার 50,000 কোটি টাকা আর্ন করা সম্ভব। জি জনাব শাহিন আহমেদ, একটু এবারের যে পরিস্থিতি সেখানে ফিরে আসতে চাই। আমার কাছে বেশ কিছু তথ্য রয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছে, এগুলো গণমাধ্যমের কাছে। আমরা একটু ঢাকার পরিস্থিতি যদি আপনাকে জানাই, যে সবশেষ যেটি বলছে যে পোস্তার যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে গতকাল পর্যন্ত সব ধরনের প্রাণী মিলে 80,000 পিস চামড়া কালেক্ট হয়েছে এবং বিসিকশালা চামড়া শিল্পনগরী সাভারে মোট প্রবেশকৃত চামড়ার পরিমাণ 3,86,296। টার্গেট কীরকম ছিল লক্ষ্যমাত্রা মজুত করার, এবং যেভাবে পরিস্থিতি এখন পর্যন্ত দেখা যাচ্ছে সেই লক্ষ্যমাত্রা আসলে সারা বাংলাদেশে পূরণ হবে কিনা কাঁচা চামড়া সংগ্রহের ক্ষেত্রে? ধন্যবাদ। আসলে আপনার এই বছর আমরা টার্গেট কম ধরেছি, কারণ 15% থেকে 20% পশু কুরবানি কম হয়েছে, বিশেষত কয়েকটি কারণে। একটি হলো পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এবছর আপনার কোনো পশু আসতে পারে নাই, এবং পাশাপাশি মায়ানমার থেকে আপনারা জানেন যে আনরেস্ট সিচুয়েশনের কারণে এই কোনো পশু এখানে ঢুকেনি। প্রায় 10 থেকে 15 লাখ পশু কিন্তু আপনার এই দুই দেশ থেকে প্রত্যেক বছর আসে। এই কারণে দেখা গেছে যে আমাদের যে অভ্যন্তরীণ যে ডিমান্ড ছিল সেই অনুযায়ী কিন্তু আপনার পশু কিন্তু আপনার কুরবানি হয়েছে কম। তো এইখানে দেখা গেছে যে পশুর দামও আপনার অত্যাধিক ছিল পরবর্তীতে, এবং সংকটও ছিল, যার কারণে দেখা গেছে যে কুরবানি কম হয়েছে, এবং রাজনৈতিক সরকার না থাকারও একটা প্রভাব এখানে আছে। তো এইখানে আমাদের তথ্য অনুযায়ী আমাদের সাভার শিল্পনগরীতে 4 লাখেরও অধিক চামড়া ঢুকে গেছে, এবং আপনার পার্শ্ববর্তী যে আমিন বাজার এবং হেমায়তপুরে যে আড়তগুলো আছে সেখানেও প্রায় 1 লাখ পিস চামড়া মজুত করা হয়েছে। তো আমি মনে করি যে আমাদের আরো তথ্য যেটি আছে, যে জেলা প্রশাসকরা আমাদের গ্রুপে যে তথ্য দিচ্ছে, চিটাগং সহ আপনার বড় বড় শহরগুলোতে আপনার পশু কুরবানি হয়েছে বেশি, বিশেষত রাজশাহী অঞ্চল এবং চিটাগং অঞ্চলে। আবার সিলেট অঞ্চলে কিন্তু সবচেয়ে কম কুরবানি হয়েছে।
তো আমি মনে করি যে আপনার যে সার্বিকভাবে কিন্তু মোটামুটি কোরবানি হয়েছে। আমরা 80 লাখ থেকে 85 লাখ পিস সব পশু চামড়া এবছর মনে হয় যে সংগ্রহ করতে পারবো। জি জনাব শাহিন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের বিজনেস আওয়ারে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব শাহিন আহমেদ ছিলেন আমাদের সাথে। এবছরের পবিত্র ঈদুল আজহার শেষে কাঁচা চামড়া মজুদের যে পরিস্থিতি সেটি নিয়ে তিনি আমাদের সাথে আলাপ করছিলেন। আমরা যাব একটি বিরতিতে, ফিরবো অন্যান্য সংবাদ নিয়ে, সাথে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। একটু ভিন্ন ধরনের সংবাদ জেনে নিতে চাই দর্শক। এক অপারেটর থেকে অন্য অপারেটরে ফোন কল কানেক্ট করা ভবিষ্যতে কঠিন হয়ে পড়তে পারে, কারণ এই সুবিধা নিশ্চিতের ব্যবস্থায় পরিবর্তনের আভাস দিচ্ছে বিটিআরসি। এতে বাড়তে পারে কল ড্রপ, ফিরে আসতে পারে অবৈধ ভিওআইপি ব্যবসায়ীদের দৌরাত্ম্য। আইসিটি উপদেষ্টা ও বিটিআরসি চেয়ারম্যান অবশ্য দাবি করছেন টেলিকম সেবা আরও সহজলভ্য করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। নতুন টেলিকম আইনে আইসিএক্স লাইসেন্স বাদ দিলে বছরে 300 কোটি টাকা রাজস্ব হারাবে সরকার বলছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন আল মোহাইমিনুল খান। ধরা যাক আপনি একটি অপারেটরের সিম ব্যবহার করেন, ফোন করবেন অন্য কোনো অপারেটরের নেটওয়ার্কে। এই দুই অপারেটরের মধ্যে সংযোগ সেতু হিসেবে কাজ করে ইন্টারকানেকশন এক্সচেঞ্জ বা আইসিএক্স। দেশি বিদেশি ভয়েস কল এবং এসএমএস দেয়া নেওয়ার শৃঙ্খলা রক্ষা করা এর মূল কাজ। একসময় ছিল ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল ভিওআইপির রমরমা ব্যবসা। এই অবৈধ কারবার থামাতে আসে আইসিএক্স। সরকার রাজস্ব পেতে শুরু করে, কিন্তু এখন এই ব্যবস্থা বিলুপ্ত করার প্রস্তাব দিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। নতুন একটি খসড়া নীতিমালাও প্রস্তাব করেছে সংস্থাটি। কি হতে পারে এই ব্যবস্থা না থাকলে? টেলিকম বিশেষজ্ঞরা বলেন বাড়বে কল ড্রপ সহ নানান জটিলতা। আপনি আইসিএক্স সরাই দিবেন, ওই যে 2007 সাল লাগে জট আছে, সেই জটে এসে আপনি পড়ে যাবেন। তখন কিন্তু ছোট অপারেটর দ্বারা বড় অপারেটরের কাছ থেকে ইন্টারকানেকশন পাবে না। বিপুল রাজস্ব হারাবে সরকার, এমন শঙ্কাও রয়েছে। রাইট নাও আইসিএক্স বন্ধ হয়, এখনকার যে ট্রাফিক ফোরকাস্ট, হ্যাঁ, সেই অনুযায়ী সরকার হচ্ছে যে স্ট্রেট 300 কোটি টাকা করে বছরে হারাবে। আপনি একটু এমপ্লয়মেন্ট দেখেন, 3টা অপারেটরে 1000 করে 3000 লোক কাজ করে। আমাদের ইন্ডাস্ট্রি দেখেন 6 লাখ লোক কাজ করে। অনেকে বলছেন রয়েছে আরো কিছু শঙ্কা। আইসিএক্সের সাথে যারা যে পরিবারগুলো জড়িত আছে, যারা এখানে এমপ্লয়মেন্ট যাদের আছে, তাদের জন্য ভাগ্য যেন নষ্ট না হয়ে যায়। আইসিএক্স যে ভ্যালু এডিশন করতেছে এদিকে করতে দেন। মাল্টি ন্যাশনাল চাইতে দেশীয় উদ্যোক্তা যারা আছে তাদেরকে সহায়তা করুন। আইসিটি উপদেষ্টা ও বিটিআরসি চেয়ারম্যান অবশ্য দাবি করছেন টেলিকম সেবা আরো সহজলভ্য করতেই এই ব্যবস্থা। রিফর্মের কারণ হচ্ছে আমাদের অনেক রকম ক্যাটাগরি অফ লাইসেন্স হয়ে আছে, অনেকগুলি লেয়ার হয়ে আছে। এতে করে আমার দাম সাশ্রয় করতে পারছি না আমরা, তো এই জন্য এই লেয়ারগুলো কমাতে চাচ্ছি। বিটিআরসি টপোলজি নিয়ে কাজ করছে, 3টা লেয়ার থাকবে এবং এই লেয়ারগুলোর মধ্যে মিথস্ক্রিয়া হবে, এবং যেহেতু 7-8টা লেয়ার 3টা লেয়ারে মার্চ করছে, সুতরাং এই লেয়ারের যেই কেউ পজিশন হলে তার জন্য নিউ বিজনেস অপরচুনিটি ওপেন হবে। সব পক্ষের স্বার্থ অক্ষুণ্ণ রেখে দেশের টেলিযোগাযোগের ভবিষ্যৎ কতটা মসৃণ রাখা যাবে সেটাই এখন বড় চ্যালেঞ্জ বলছেন এই খাতের সংশ্লিষ্টরা। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। দর্শক, ফিরতে চাই আবারও কাঁচা চামড়া মজুদ সংগ্রহ পরিস্থিতির দিকে। সাভারের বিসিক চামড়া শিল্পনগরীতে কোরবানির পশুর কাঁচার চামড়া আজও আসছে। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, শিল্পনগরীতে আজ কি চিত্র দেখছেন আমাদের জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, এবং এই মুহূর্তে রয়েছি আমি সাভারের চামড়া শিল্প ট্যানারিতে, এবং সাভারের যে চামড়া শিল্প ট্যানারি এখন পর্যন্ত প্রায় 8.5 লক্ষ কাঁচা চামড়া এই ট্যানারিতে প্রবেশ করেছে। এবং আমরা যদি দেখাই যে এই লবণ মাখা চামড়া এখন কিন্তু যে আসতেছে, এবং এখানকার যারা কর্মচারী তারা কিন্তু এখন কাজ করছে, এবং লবণ মেখে দিয়ে রেখে দেওয়ার যে চামড়া, সেই চামড়া কিন্তু এখন পুরোপুরি উৎপাদনে আছেন। এবং আমরা যদি একটু এখানকার যে ট্যানারি, বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশনের যে সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সাথে একটু কথা বলবো, এবং তিনি সমতা লেদার্সের মালিক, এবং আমরা যদি একটু আপনার সাথে একটু কথা বলতে চাই, এই এখন পর্যন্ত কি পরিমাণ চামড়া ট্যানারিতে এসেছেন এবং আপনাদের লক্ষ্যমাত্রা কি, এবং পরিবেশ বান্ধব ট্যানারি আপনারা করতে পেরেছেন কিনা? ধন্যবাদ আপনাকে।
যেটা হলো যে এই পর্যন্ত আমাদের ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল স্টেজে গতকালকে পর্যন্ত 5 লক্ষ প্লাস চামড়া প্রবেশ করেছে এবং আপনারা জানেন যে ঢাকা শহরের চামড়া প্রায় 10 লক্ষ পিসের মতো আমরা টার্গেট করে থাকি, তবে সম্ভবত 8 লক্ষ পিসের মতো চামড়া হয়ে থাকবে, কারণ আপনারা জানেন যে হেমায়তপুরে যে আমাদের চামড়ার আড়ত আছে ওইখানে প্রায় 2 লক্ষ পিসের মতো চামড়া লবণযুক্ত করা হয়েছে, প্লাস আমাদের যে বড় হাট পোস্তা আছে ওইখানেও 1 লক্ষ পিসের মতো চামড়া লবণজাত করা হয়েছে। আশা করতেছি 2-4 দিনের ভিতরে এই চামড়াগুলি আমাদের ট্যানারিগুলিতে চলে আসবে। আর যেটা হয়েছে যে আমাদের সাভারে যে সিটিপি এটা আসলেই আর কি বলবো, এটা বলতে বলতে আমরা নিজেরাও খুব মানে এখন বিব্রতকর একটা অবস্থার মধ্যে আছি। এটা এখনও স্ট্যান্ডার্ড হয়নি, যার কারণে আমরা LWG সার্টিফিকেট পাচ্ছি না এবং যার কারণে আমাদের চামড়াগুলি কিন্তু অর্ধেকেরও কম দামে আমাদের বাইরে বিক্রি করতে হচ্ছে। এটা যদি ইমিডিয়েট সারিয়ে দিতে পারে তাহলে আমরা আশা করতে পারি যে আমাদের যে পুরনো ঐতিহ্য আছে চামড়ার, আপনার 15-16 সালে 14-15 সালে আমরা $500 মিলিয়ন এক্সপোর্ট করেছিলাম, সেটা আশা করতেছি $5 বিলিয়ন আমরা নিয়ে যেতে পারবো উইদিন 3-4 বছরের মধ্যে। শুধু আমাদের দরকার আন্তর্জাতিক সনদগুলি, তার মধ্যে LWG প্রধান। এটা আমাদের সিটিপির কারণে আমরা এই মানে সার্টিফিকেটটা পাচ্ছি না এবং এটা যদি দ্রুত করে তাহলে আমাদের পরিবেশ সম্মত চামড়া উৎপাদন করতে পারবো এবং আমাদের আরএমজির পরেই আমাদের রপ্তানি আমরা নিয়ে যেতে পারবো বলে আমরা আশা করতেছি। কিন্তু আমরা কি বলতে পারি, শুধু আপনারা এখন চায়নার মার্কেট করতেছেন, যে ইউরোপের মার্কেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, যার ফলে আপনাদেরকে কোটি কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে এই ট্যানারি মালিকদের এবং আগ্রহ দিন দিন হারিয়ে ফেলছে। কারণটা কি? সেটাই, আমরা কিন্তু একটা সময় আপনার স্পেন, ইতালি, জার্মানি এই সমস্ত ইউরোপের দেশগুলিতে আমরা প্রচুর পরিমাণে চামড়া রপ্তানি করেছি এবং আমাদের এশিয়ার ভিতরে সাউথ কোরিয়াতেও আমরা প্রচুর পরিমাণে রপ্তানি করেছি। সেটা এখন আমরা পাচ্ছি না, কারণ এখন সারা পৃথিবীতেই আপনার পরিবেশ সনদটা চাচ্ছে, যেটা LWG সার্টিফিকেট আমি পরিচিত, এবং তাদের একটাই কন্ডিশন, আমাদের চামড়া কিনতে হলে ফুল সাপ্লাই চেইনে আপনার LWG থাকতে হবে, যেটা আমরা এখনও পাচ্ছি না। এটার একমাত্র কারণ হলো আমরা সিটিভির কারণে এটা পাচ্ছি না। এটা পেলেই আমাদের আশা করতেছি যে আমাদের চামড়া শুধু ফিরে আসবে। এখন আমরা চাইনিজ নন কমপ্লায়েন্ট বায়ারের কাছে চামড়াগুলি বিক্রি করতে হচ্ছে এবং আমাদের প্রায় 90% চামড়াই কিন্তু আমরা চায়নাতে এক্সপোর্ট করে থাকি এবং প্রাইসের দিক দিয়ে এটা অ্যাভারেজে 55 থেকে 60 সেন্টের ভিতরে আমরা চামড়াগুলি বিক্রি করে থাকি। একটা সময় যেটা আমাদের $1.20 থেকে $1.30 পর্যন্ত আমরা বিক্রি করতে পারতাম অল ইন অ্যাভারেজ। আপনাকে যেমনটি বলছিলেন যে এখানকার যে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তিনি আসলে বলছিলেন, এবং আমরা দেখেছি যে এখন যে চামড়ার যে কার্যক্রম পুরোপুরি কিন্তু আপনার চলছে এবং যার ফলে এখানকার যে উৎপাদনমুখী এখন কিন্তু যে চামড়ার যে কারখানার মালিক এবং শ্রমিক একসঙ্গে কিন্তু তারা কারখানা পুরোটাই আসলে চালু রেখে কাজ করছে এবং কারখানার আমরা দেখেছি যে এখন পর্যন্ত যেসব যে চামড়া যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু এখন পুরোদমে তারা আসলে করছে এবং কারখানার মধ্যে আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে কাঁচা চামড়া প্রস্তুত করতে, অর্থাৎ এখন কিন্তু পুরোপুরি আসলে এই কারখানার মালিক এবং কারখানার যারা শ্রমিক তারা কিন্তু আসলে দর্শক, নাজমুল হুদা সাভার থেকে আমাদের জানাচ্ছিলেন শিল্পনগরীতে আজকের যে চিত্র, সেই বিষয়টি। আমরা দেশ ও বিশ্ব বাণিজ্যের সংবাদ নিয়ে ফিরব, বিরতির সময় হয়েছে, সাথেই থাকুন। আবারও স্বাগত বিজনেস আওয়ারে। দর্শক, এবারে জনপদে শিল্প ও বাণিজ্যের খবর। নওগাঁয় সরকারের বেঁধে দেয়া দামে হচ্ছে না চামড়া কেনাবেচা, লোকসান গুনছেন মৌসুমি ব্যবসায়ীরা। এদিকে এবার চামড়া নষ্ট হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে প্রশাসন। বাবুল আক্তার রানার তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। প্রতি বছরের ন্যায় এবছরও লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করার কাজে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর ব্যবসায়ীরা। তবে এবার জেলায় গরুর চামড়ার দাম মিললেও মূল্য নেই ছাগলের চামড়ার। লাভের আশায় চামড়া কিনে এবারও লোকসান গুনছেন মৌসুমি ব্যবসায়ীরা। 10 পিস খাসি চামড়া নিয়ে আসে মাত্র অনলি 50 টাকা দাম বলতেছে। এখন আমরা কি করবো? এই গাড়ির ভাড়া যদি দেওয়া লাগে তাহলে কয় টাকা গাড়ির ভাড়া দেবো? চামড়া লবণ মাত্রার সাথে দিয়েছে সরকার, এই লবণটা যদি ব্যবসায়ীদের মধ্যে দিত আরও বাংলাদেশ চামড়া গেলে নষ্ট হতো না, উপকার হতো আর কি। অপরদিকে চামড়া যেন নষ্ট না হয় সেই লক্ষ্যে প্রথমবারের মতো সরকারের পক্ষ থেকে নওগাঁর 11টি উপজেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডগুলোতে 74 টন লবণ বিনামূল্যে দেওয়া হয়েছে। ভালো হয়েছে যে মাদ্রাসাতে চামড়াও মাগনা পায়, লবণও মাগনা পাইছে। ট্রেনারি মালিকগুলো যদি ওনাদের টাকা না দেয় তো ওনাদের লস নাই। অভিযোগ রয়েছে চামড়া নেয়ার পর কোম্পানিরা ব্যবসায়ীদের পাওনা টাকা সঠিকভাবে পরিশোধ করে না।
প্রশাসনের পক্ষ থেকে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। আমরা তাদেরকে চামড়া প্রক্রিয়াজাতকরণের পুরো বিষয়টা জানিয়েছি এবং আমাদের শিল্প মন্ত্রণালয় থেকে যে লবণটা সরবরাহ করা হবে সেই লবণের সরবরাহ এবং প্রাপ্তি সম্পর্কে অবগত করছি। জেলায় এবছর 3,78,000 গবাদি পশু জবাই করা হয়েছে, যার সিংহভাগ গরু। আর জেলায় 5 থেকে 6 কোটি টাকার চামড়া বাণিজ্যের সম্ভাবনা রয়েছে বলছেন সংশ্লিষ্টরা। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পোষা হোক কিংবা শখের যে কোনো প্রাণী কেনা বেচায় সুনাম রয়েছে নরসিংদীর পুটিয়া হাটের। এখানে প্রতি হাটেই লেনদেন কোটি টাকার বেশি। দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতা বিক্রেতারা ভিড় জমান এই হাটে। হৃদয় খানের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। নরসিংদীর শিবপুর উপজেলার শতবর্ষী ঐতিহ্যবাহী পুটিয়া হাট ইঁদুর, ঘোড়া থেকে শুরু করে নানা রকমের দেশি বিদেশি পাখি, কবুতর, খরগোশ, বিড়াল, গরু, ছাগল, হাঁস, মুরগি সবই পাওয়া যায় এই ভিন্নধর্মী হাটে। একজোড়া পাখি 100 টাকা থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত বিক্রি হয়। প্রতি হাটে এখানে লেনদেন হয়ে থাকে কোটি টাকার বেশি। আমরা সকাল 7টা থেকে শুরু করি, সন্ধ্যা মাগরিবের আজান পর্যন্ত আমরা বিক্রি করতে পারি। সব রকমের পশু পাখি পাওয়া যায় এখানে আসলে, আসলে অনেকগুলো দেখে একটা কিনা যায়। সপ্তাহে প্রতি শনিবার ও বুধবার হাট বসে এখানে, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা ও বিক্রেতারা ভিড় জমায় পোষা প্রাণী কেনা বেচা করতে। দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসে, ঢাকা, সিলেট আর বগুড়া থেকে এখানে ব্যাপারী আসে বিভিন্ন ধরনের পশু পাখি কেনার জন্য। 30 বছর ধরে ব্যবসা করতেছি। গরু, ছাগল, আমরা হাঁস, মুরগি, তরি তরকারি, মাছ, গোশ প্রচন্ড পরিমাণ উঠে। ক্রেতা বিক্রেতাদের কথা চিন্তা করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানালেন বাজার কমিটি। প্রতি হাটে প্রায় এখানে কোটি টাকার উপরে লেনদেন হয়, কোটি টাকার অনেক বেশি টাকা লেনদেন হয়। আর যদি পশু পাখি আপনি কিনতে চান, পশু পাখির জন্য আপনার বিরাট একটা অংশ আমাদের বাজারে দেওয়া আছে। শুধু পোষা প্রাণী নয়, তাদের খাবার, খাঁচা, ওষুধ থেকে শুরু করে প্রয়োজনীয় সবকিছুই মেলে ঐতিহ্যবাহী এই হাটে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রজনন বৃদ্ধিতে নেত্রকোনার হাওরে 1 মাস মাছ ধরা বন্ধ ঘোষণা করেছে মৎস্য বিভাগ ও জেলা প্রশাসন। এতে দেশীয় মাছের উৎপাদন বাড়বে বলে আশা করা হচ্ছে। এই পদক্ষেপ বাস্তবায়নে জেলেদের খাদ্য সহায়তা নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। সোহান আহমেদ কাকনের পাঠানো তথ্য ও চিত্রে আরেকটি ডেস্ক রিপোর্ট। নেত্রকোনার হাওড়া অঞ্চলের একমাত্র ফসল ধান হলেও উন্মুক্ত মিঠা পানির দেশীয় মাছই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। দিন দিন প্রাকৃতিক উপায়ে উৎপাদিত মাছ আশঙ্কাজনকভাবে কমছে। এরই মধ্যে বিলুপ্তির পথে নানা প্রজাতির মাছ, ফলে পেশা হারাচ্ছে অনেক জেলে পরিবার। তাই দেশীয় মাছের উৎপাদন বাড়াতে উদ্যোগ নিয়েছে সরকার। হাওড়া অঞ্চল ও প্লাবন ভূমিতে প্রজনন সময়ে 1 মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যা বাস্তবায়নে নানা পদক্ষেপ নিচ্ছে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি থেকে আষাঢ় মাসের মাঝামাঝি সময়ে নতুন পানিতে মা মাছগুলো ডিম ছাড়তে শুরু করে। তাই এই সময়ে মাছ ধরা বন্ধ রাখতে পারলেই মাছের উৎপাদন বাড়বে কয়েক গুণ। যদিও এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের খাদ্য সহায়তা নিশ্চিত করার দাবি সংশ্লিষ্ট জেলে ও হাওড়বাসীর। আমরা সরকার যদি কানি করে দে তাহলে 1 মাস না হলে 2 মাস বন্ধ রাখুক, আর নাহলে তো আমরা যেভাবে হোক মাছ ধরে নিয়ে লাগবো। সরকার যদি একটা ব্যবস্থা করে তো আমরা চলতে পারা, তাহলে ও তো এখন যে হ্যাঁ পদ্ধতিতে কালকে থেকে বন্ধ পদ্ধতি দেবো 1 মাস লাগে পদ্ধতিতে আমরা তো চলার কিন্তু পাও নাই। সরকার সিদ্ধান্ত নিচ্ছে, আমরা সেই সরকারের সিদ্ধান্ত স্বাগত জানাইছি। বিশেষ করে আমাদের কালিয়াজুড়ি উপজেলা আইন শৃঙ্খলা সমন্বয় কমিটির মিটিং এ এটা গত মাসে পাস হয়েছে রেজুলেশন সহকারে। সরকারি প্রণোদনা সম্ভব হলে উদ্যোগটি শতভাগ সফল হবে জানিয়েছেন জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এই মৌসুমটার মধ্যেই মাছের পেটে আসলে ডিম চলে আসে এবং যেহেতু আমাদের বর্ষাটা বা অধিকাংশ হাওড় অঞ্চলের সময় পানি আসে, আমরা যদি এই 1 মাস আমরা যদি এই মাছ ধরা বন্ধ রাখতে পারি তাহলে আসলে উন্মুক্ত জলাশয়ে আমাদের যে মাছগুলো হারিয়ে যাচ্ছে এগুলোর পুনরুদ্ধার করা সম্ভব। মৎস্য মন্ত্রণালয় থেকে কিন্তু একটা খসড়া গেজেট ইতিমধ্যে প্রণয়ন করা হয়েছে এবং চূড়ান্তকরণের কাজ চলছে। তো এটা যদি কার্যকর হয় এবং 1 মাস বা 2 মাস যদি এখানে মাছ ধরা এবং আহরণ নিষিদ্ধ থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা বিশ্বাস করি যে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। জেলায় মোট 94টি হাওরে মৎস্যজীবী রয়েছেন 54,695 জন। নিবন্ধিত জেলের সংখ্যা 47,135 জন। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর।
লন্ডনে 2 দিনব্যাপী আলোচনার বাণিজ্য উত্তেজনা কমাতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। দেশ দুটি এক ধরনের ফ্রেমওয়ার্ক বা কাঠামোতে একমত হয়েছে যা উত্তেজনা প্রশমনে সহায়ক হতে পারে। যদিও বিস্তারিত তথ্য খুব একটা প্রকাশ করা হয়নি, তবুও এই পদক্ষেপ বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার উপর কিছুটা চাপ কমাতে পারে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানান, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে একটি মূল বিরোধপূর্ণ বিষয় হলো দুর্লভ খনিজ ও চুম্বক রপ্তানিতে চীনের নিষেধাজ্ঞা, তা সমাধান হয়েছে। তিনি আরও ইঙ্গিত দেন যে কিছু মার্কিন রপ্তানি স্বাভাবিক করা হতে পারে। এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।